প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের ক্লাস নেওয়ার জন্য আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন অফ ওয়েব পেজ ডিজাইন, অর্থাৎ ওয়েব পেজ ডিজাইন নিয়ে ওয়েবসাইট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পেজের লেআউট সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, রাফসান মোমিন, রহমান ফারিহা, আরও অনেকেই। যারা এখনও তোমরা আসলে উপস্থিত হওনি, তোমরা সবাই অ্যাটেন্ড করো। আমি আশা করি তোমাদের আজকে ওয়েব পেজের লেআউট সম্পর্কে বেসিক ধারণা দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ওয়েব পেজ এর প্রকারভেদ ও কাঠামো, অর্থাৎ টাইপস অ্যান্ড স্ট্রাকচার অফ ওয়েব পেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগী হও, আমি ধারাবাহিকভাবে তোমাদের সকল ক্লাসগুলো নিব এবং তোমরা এখানে ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। আমরা গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইটের ব্যবহার, এর সুবিধা, প্রয়োজন আমরা শিখিয়েছিলাম। আজকে তোমাদের এই ওয়েবসাইটের প্রকারভেদগুলো এবং ওয়েব পেজের লেআউট সম্পর্কে আমি ধারণা দিব। অনেকেই উপস্থিত হয়েছে। সাবিনা নেসা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই যাই ওয়েব পেজ এর প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ওয়েব পেজ। ওয়েব পেজ এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্ট্যাটিক ওয়েব পেজ, দুই, ডায়নামিক ওয়েব পেজ। আমরা সাধারণত এই দুই ধরনের ওয়েব পেজটাই মূলত বেশি ব্যবহার করে থাকি। এই দুই ধরনের ওয়েব পেজের বাইরেও আসলে ওয়েব পেজ রয়েছে। তা প্রথমে আমরা জেনে নেব যে স্ট্যাটিক ওয়েব পেজ কি। স্ট্যাটিক ওয়েব পেজ যে সকল পূর্ব প্রস্তুতকৃত কোনো কিছু প্রদর্শন করে, অর্থাৎ যে সকল ওয়েবসাইট পূর্ব প্রস্তুতকৃত কোনো কিছু প্রদর্শন করে এবং যেসব ওয়েব পেজের ডেটার মান ওয়েব পেজ লোডিং হওয়ার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। আমরা যদি সংক্ষেপে একটু বলি, মনোযোগ দিয়ে শুনো, অর্থাৎ সহজে আমরা এভাবে লিখতে পারি, যে সকল ওয়েব পেজের তথ্য প্রতিনিয়ত বা সাধারণত পরিবর্তন হয় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। যে সকল ওয়েব পেজের তথ্য সাধারণত পরিবর্তন বা প্রতিনিয়ত পরিবর্তন হয় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। কেবলমাত্র HTML ব্যবহার করেই এই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়। মূলত শুধুমাত্র
HTML ব্যবহার করব, অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজের আমার প্রয়োজন নেই, শুধুমাত্র HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই আমরা এটা তৈরি করতে পারি, এই স্ট্যাটিক ওয়েব পেজ। এরপর আমরা দেখব ডায়নামিক ওয়েব পেজ। মূলত যেসব ওয়েব পেজ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে এবং যে সমস্ত ওয়েব পেজ ডেটার মান ওয়েব পেজ লোডিং হওয়ার পর পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। আবার একটু আমি বলি, মূলত যেসব ওয়েব পেজ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে এবং যে সমস্ত ওয়েব পেজের ডেটার মান ওয়েব পেজ লোডিং হওয়ার পর পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। আমি তোমাদেরকে যদি আরও সহজে বলি তাহলে এভাবে বলবো, অর্থাৎ যে সকল ওয়েব পেজ প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ সবসময় পরিবর্তন হয়, এই সকল ওয়েব পেজ বা ওয়েবসাইটকে ডায়নামিক ওয়েব পেজ বলে। যেমন ধরো যে প্রথম আলো পত্রিকা একটা ওয়েব পেজ বা বিভিন্ন পত্রিকার ওয়েব পেজগুলো প্রতিনিয়ত কী হয়, পরিবর্তিত হয়। এই সকল ওয়েব পেজগুলো হচ্ছে মূলত ডায়নামিক ওয়েব পেজ বা ওয়েবসাইট। এ ধরনের ওয়েব পেজ তৈরির জন্য HTML এর সাথে সাথে JSP, PHP এবং ASP নামক সার্ভার সাইট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের প্রয়োজন হয়। যেমন কোনো মেম্বারশিপ সাইট যেখানে মেইল বা ইউজার ব্যবহার করে লগ ইন করতে হয়, অর্থাৎ বিভিন্ন ওয়েব পেজে আমি কিছু ওয়েব পেজ থেকে সাধারণত তথ্যটা আমরা দেখি, আবার কিছু ওয়েব পেজ থেকে মূলত লগ ইন করে আমরা প্রবেশ করি এবং সেখানে বিভিন্ন কাজ করতে পারি। তো সেটা হচ্ছে ডায়নামিক ওয়েব পেজ। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায়। এক, লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট। দুই, রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট। অর্থাৎ দূরত্বের উপর ভিত্তি করে ওয়েব পেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট এবং রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট। লোকাল ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভার সংরক্ষণ করা হয়, অর্থাৎ নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ও ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়। আবার একটু বলি, লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজ যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ও ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়। এ ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না, অর্থাৎ আমি যদি এ ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করব সেক্ষেত্রে আমার ইন্টারনেটের প্রয়োজন হবে না। এরপর আমরা দেখব রিমোট ওয়েব পেজ বা ওয়েবসাইট। দূরবর্তী কোনো কম্পিউটার ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য, অর্থাৎ দেখার জন্য, ব্রাউজ করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। দূরবর্তী কোনো কম্পিউটারে অথবা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। মূলত ইন্টারনেট সংযোগ ব্যতীত আমি, অর্থাৎ দূরবর্তী, রিমোট বলতে বোঝায় মূলত দূরবর্তী ওয়েব পেজ বা ওয়েবসাইট, অর্থাৎ দূরবর্তী ওয়েব পেজ বা ওয়েবসাইট আমি অবশ্যই ইন্টারনেট প্রয়োজন হবে আমাকে ব্যবহারের জন্য। এ ধরনের ওয়েব পেজ ব্রাউজিংয়ের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়, অর্থাৎ লোকাল ওয়েব পেজগুলো যেভাবে আমি আমার নিজস্ব কম্পিউটারে রেখে দেখতে পারি, কিন্তু
দূরবর্তী ওয়েব পেজগুলো দেখার জন্য আমাকে ওয়েব অ্যাড্রেস দরকার হবে। এরূপ অ্যাড্রেসকে মূলত আমরা ইউআরএল হিসাবে চিহ্নিত করি, অর্থাৎ ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এই ইউনিভার্সাল রিসোর্স লোকেটরের কাজ হচ্ছে যে দূরবর্তী কম্পিউটারে বা সার্ভারে থাকা পেজগুলো সে লোড করে আমরা যখন তাকে সার্চিং করি বা খুঁজে বেড়াই বা ব্রাউজ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দুই ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ সম্পর্কে জানলাম, একটি স্ট্যাটিক ওয়েব এবং ডায়নামিক। আমরা একটু এই দুটির পার্থক্য দেখব। তাহলে দুটির পার্থক্যের জন্য একটি স্ট্যাটিক ওয়েব পেজ আর একটি ডায়নামিক ওয়েব পেজ সহজে আমরা যদি দেখি যে স্ট্যাটিক ওয়েব পেজে মূলত নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডায়নামিকে সাধারণত ডায়নামিক পেজ তৈরি হয়। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজ কন্টেন্ট নির্দিষ্ট, অর্থাৎ স্ট্যাটিক যেহেতু পরিবর্তন হয় না, এটা যেটা তৈরি করে রাখবো আমরা সেটাই থাকবে, এটা সাধারণত পরিবর্তন হয় না। আর ডায়নামিক কন্টেন্ট মূলত ডিজাইন বা কন্টেন্টের রান টাইমের সাথে, অর্থাৎ যখন এটা লোড হতে থাকবে তখন এটা পরিবর্তিত হবে। 3 নম্বরে দেখি আমি কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি যে মেমোরি বা এমবি বা জায়গা এটা হালকা, পেজের জায়গা কম, অর্থাৎ কয়েকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ থাকে বিধায় এটা দ্রুত লোড হয়। কিন্তু ডায়নামিক কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়। লোড দেরি হওয়ার কারণটা হচ্ছে এখানে মূলত অনেকগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের সমন্বয় ঘটে এবং মেমোরিতে বেশি জায়গা নেয়, এ কারণে একটি লোড হতে একটু বেশি সময় লাগে। কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমি যে ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করি মূলত এটা HTML ব্যবহার করেই শুধু তৈরি করি স্ট্যাটিকটা, এজন্য কানেক্টিভিটি ব্যবহারের প্রয়োজন হয় না। কিন্তু ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করা হয় ডায়নামিক ওয়েব পেজে, কারণ এটা বিভিন্ন জায়গায় থেকে একসাথে বিভিন্ন মানুষ লগ ইন করতে পারে। সরাসরি রান করে, অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না। সাধারণত শুধুমাত্র HTML ব্যবহার করেও তৈরি করা যায়, তবে HTML এর সাথে CSS দিয়েও তৈরি করা হয়। আর ডায়নামিকের ক্ষেত্রে সার্ভারের অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজ প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, তারপর ASP, নেট, তারপর JSP ইত্যাদি প্রয়োজন হয়। স্ট্যাটিক ওয়েব পেজে মূলত ডেভেলপ করা সহজ, কারণ এটার খরচ তুলনামূলক অনেক কম ডায়নামিক ওয়েব পেজের চেয়ে। আর ডায়নামিক ওয়েব পেজ ডেভেলপ করা, তারপর টেস্ট করা, ব্যবস্থা করার জন্য দক্ষ ডেভেলপার প্রয়োজন হয়। মূলত এটি অনেক বেশি সময় নিয়ে করতে হয়। আর স্ট্যাটিকটা সাধারণত খুব সহজে অল্প সময়ের মধ্যে এবং মাত্র 2-1টি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা যায়। বাস্তব জীবনে মূলত কারো জীবনী তৈরি করার জন্য আমরা এই স্ট্যাটিক ওয়েব পেজ ব্যবহার করি, কারণ জীবনের ক্ষেত্রে জানি আমরা যে তার জীবনী, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এটা সাধারণত কী হয় না, পরিবর্তন হয় না। আর ডায়নামিক ওয়েব পেজ মনে করো বিভিন্ন সাংবাদিকতা বা নিউজ পেপার এই সকল ক্ষেত্রে আমরা ডায়নামিকটা ব্যবহার করি, কারণ এটা কি প্রতিনিয়ত পরিবর্তনের প্রয়োজন হয়। ধরে নাও কাজী নজরুল ইসলামের জীবনী, অর্থাৎ আমি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে পারি, কারণ তার সব কিছু একই থাকবে, বাবা মা তার জীবনী। আর ডায়নামিক অর্থাৎ সাংবাদিকরা যেটা ব্যবহার করবে নিউজ পেপার, প্রতিনিয়ত এটা আপডেট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমাদেরকে আমি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে বুঝাতে পেরেছি। তারপরে যদি তোমরা কেউ না বুঝো আমাকে আসলে বলবে, আমি তোমাদেরকে স্ট্যাটিক এবং ডায়নামিক সম্পর্কে বুঝিয়ে দেব। ইতিমধ্যে তোমরা অনেকেই আসলে উপস্থিত হয়েছো, অনেকেই ক্লাস দেখতেছো। আর তারপরও যদি কোনো প্রবলেম হয়, না বুঝো আমাকে বলবে। এটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে এভাবে যে করিম মিয়া একটি ওয়েব পেজ তৈরি করলো খুবই অল্প খরচে, কিন্তু তার ডেটা পরিবর্তন করা যায় না, এটি কোন ধরনের ওয়েবসাইট? তখন আমার বুঝতে হবে স্ট্যাটিক ওয়েব পেজ। আবার বলতে পারে যে মিস্টার খ একটি ওয়েব পেজ তৈরি করলো যেটা নিয়মিত পরিবর্তনশীল এবং সে সাংবাদিকতা পেশায় আছে বা তার পরিবর্তন করা দরকার, সে কোন ধরনের ওয়েব পেজ তৈরি করবে? অবশ্যই সে ডায়নামিক ওয়েব পেজ তৈরি করবে। রাফসানা মমিন, বুঝছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা জানবো ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইট লেআউট।
সম্পর্কে, অর্থাৎ একটি ওয়েবসাইটের লেআউট কীভাবে তৈরি হয়। ওয়েবসাইটের ভেতরে থাকা পেজগুলোকে সুনির্দিষ্ট নিয়মে সাজানোর লেআউটকে ওয়েবসাইট কাঠামো বলে। অর্থাৎ একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট সম্পর্কে তোমাদেরকে গত ক্লাসে যখন আমি ধারণা দিয়েছিলাম তখন বলেছিলাম যে একটি ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ থাকবে, অর্থাৎ এই একাধিক পেজগুলোকে যে কীভাবে ভিতরে সংযুক্ত থাকবে এই সংযোগ লেআউটকেই বলা হয় মূলত স্ট্রাকচার বা ওয়েবসাইটের কাঠামো। কতগুলো ভিন্ন ভিন্ন সেকশনের সমন্বয়ে গঠিত হয় থাকে ওয়েবসাইটের কাঠামো, অর্থাৎ একাধিক ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। যে কোনো ওয়েবসাইট প্রধানত 3টি পরস্পর সংযুক্ত লিঙ্ক সেকশন নিয়ে গঠিত হয়। অর্থাৎ কোনো ওয়েবসাইটকে সাধারণত আমরা 3টি সেকশন নিয়ে গঠিত হয়ে থাকে। একটি হচ্ছে হোম পেজ। হোম পেজটা হচ্ছে মূলত একটি ওয়েব পেজে বা ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজিং করব প্রথমে প্রবেশ করেই আমি যে পেজটি দেখতে পাই মূলত সেটি হচ্ছে হোম পেজ। ধরো আমি ঢুকলাম www.nationalcollege.edu.bd। এই ন্যাশনাল কলেজের ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করে আমি যেই পেজটা দেখতে পাই সেটাই হচ্ছে একটি ওয়েবসাইটের হোম পেজ। মূলত এই হোম পেজের মধ্যে অন্যান্য সকল পেজগুলোর লিঙ্ক আপ করা থাকে এবং লিঙ্ক দেওয়া থাকে, এখান থেকে অন্যান্য পেজগুলোতে যাওয়া যায়। হোম পেজের পরের সেকশনটা হচ্ছে মেইন সেকশন বা মেইন পেজ। মূলত মেইন সেকশনেই সাধারণত সকল তথ্যসমূহ থাকে। অর্থাৎ একটি ওয়েব পেজের হোম পেজে প্রবেশ করেই আমরা এরপর যেটা মেইন পেজ বা মেইন সেকশন হিসেবে পরিচিত এই মেইন সেকশনে মূলত সকল তথ্যসমূহ থাকে। এরপর হচ্ছে সাবসেকশন বা সাব পেজ। মূলত এই মেইন সেকশনে যখন তথ্য রাখার জায়গা হয় না তখন এর সাথে আরও কিছু পেজ অ্যাড করা হয়। এই পেজগুলোকে মূলত সাবসেকশন হিসাবে বা সাব পেজ হিসাবে চিহ্নিত করা হয়। সাধারণত মেইন সেকশনের তথ্যই সাব পেজ সেকশন বা সাব পেজে থাকে। মূলত মেইন সেকশনের কাজ হচ্ছে সাবসেকশনের কাজ হচ্ছে মেইন সেকশনকে সহায়তা করা। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা 3টি অংশের সমন্বয়ে একটা ওয়েব পেজ তৈরি। একটা হচ্ছে হোম সেকশন বা হোম পেজ, মেইন সেকশন বা মেইন পেজ, সাবসেকশন বা সাব পেজ। প্রবেশ করেই একটি ওয়েবসাইটের মধ্যে আমি যেই পেজটা দেখব সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজের মধ্যে মূলত তেমন তথ্য থাকে না, অন্যান্য পেজের লিঙ্কগুলো থাকে এবং যেখানে মূলত একটি ওয়েব পেজের তথ্যসমূহ থাকবে সেটিকে বলা হয় মেইন সেকশন বা মেইন পেজ। এরপর হচ্ছে সাবসেকশন বা সাব পেজ, অর্থাৎ মূলত মেইন সেকশনকে সহায়তা করার জন্য যে পেজগুলো থাকে তাকে সাবসেকশন বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা একটি ওয়েব পেজের লেআউটের 3টি অংশ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো এবং তোমরা বুঝতে পেরেছো। এবার আমি দেখাবো তোমাদের ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। অর্থাৎ এই যে ওয়েবসাইটের লেআউট বা কাঠামোকে আবার ভাগ করা হয়েছে। প্রথমে দেখি ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে এর কাঠামোকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, সিকোয়েন্স অর লিনিয়ার স্ট্রাকচার যেটাকে আমরা বলে থাকি। 2 ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ট্রি অর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তারপর 3 সংযুক্ত বা নেটওয়ার্ক কাঠামো, এটাকে লিঙ্কড বা লিঙ্কিং বা নেটওয়ার্ক স্ট্রাকচার হিসেবে পরিচিত, অর্থাৎ সংযুক্ত বা নেটওয়ার্ক কাঠামো বলা হয়। এরপর হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। মূলত ওয়েবসাইটের কাঠামোটাকে এই 4 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন সময় পরীক্ষায় মূলত এই কাঠামোগুলো আসে। এই কাঠামোগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামোর প্রত্যেকটির বর্ণনা এবং প্রত্যেকটির সুবিধা অসুবিধা প্রত্যেকটির সম্পর্কে। তাহলে ওয়েবসাইট কাঠামোকে 4 ভাগে ভাগ করা যায়। একটা সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, তারপর হচ্ছে সংযুক্ত বা নেটওয়ার্ক কাঠামো,
হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল। এটার আরেকটা নাম সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বা সিকোয়েন্স অনুযায়ী মূলত ব্যবহার করা হয়। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে বা ধারাবাহিকভাবে যুক্ত থাকে তখন তাকে লিনিয়ার কাঠামো বলে। কোনো পেজের পর কোনো পেজটি আসবে তা ওয়েবসাইট ডিজাইনের সময় নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ওয়েবসাইটের মূলত ধারাবাহিকভাবে যদি 10টি পেজ থাকে তাহলে 1, 2, 3 অর্থাৎ তোমাকে ধারাবাহিকভাবে এভাবে ভিজিট করতে হয়, একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাকে যেতে হয়। এ ধরনের পেজে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহারের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে সহজে যাওয়া যায়। অর্থাৎ তোমরা যেই পেজগুলো দেখবা নেক্সট ব্যবহার করে এক পেজ থেকে আরেক পেজে যাও, অথবা প্রিভিউস ব্যবহার করো, অথবা লাস্ট ব্যবহার করো, ফার্স্ট ব্যবহার করো, এভাবে ব্যবহার করো, এক পেজ থেকে অন্য পেজে যায়। এই ওয়েবসাইটগুলোই মূলত লিনিয়ার স্ট্রাকচার এবং একটি সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকে। অর্থাৎ নিম্নে একটি লিনিয়ার কাঠামো দেখানো হলো। এখানে দেখা যায় পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, অর্থাৎ এখানে 4টি পেজ রয়েছে। আমি যদি চাই যে 3 নম্বর পেজে যাব তাহলে কিন্তু আমি যেতে পারবো না। আমাকে আগে যেতে হবে পেজ 1, তারপর যেতে হবে পেজ 2, তারপর যেতে হবে পেজ 3। আবার যখন আমি ব্যাক করব আমাকে পেজ 1-এ আমি চলে আসতে পারবো না, অর্থাৎ আমাকে ধারাবাহিকভাবে যেতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পেজের মূলত গঠনটা অনেক সহজ, অর্থাৎ খুব সহজেই মূলত এই ধরনের স্ট্রাকচার তৈরি করা যায়, খুব ঝামেলামুক্ত। কিন্তু এটি ব্রাউজ করতে একটু সময় বেশি লাগে। যে তুমি যদি চাও 4 নম্বর পেজে যাবে বা 3 নম্বর পেজে যাবে, কিন্তু এটা তুমি সরাসরি যেতে পারবে না। তাহলে দেখা যায় কি, অর্থাৎ একটু ব্রাউজিং করতে এটি সময় বেশি লাগে। মূলত কোনো কোম্পানি তার সকল প্রোডাক্টগুলো যদি ক্লায়েন্টকে দেখাতে চায় তখন ধরে নাও এভাবে একটি লিনিয়ার কাঠামো তৈরি করতে পারে, যাতে সে ব্রাউজ করার সময় প্রত্যেকটি পেজ দেখে যায় এবং প্রোডাক্টগুলো দেখে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। অনেকেই অ্যাটেন্ড করেছো, সবাইকে ধন্যবাদ। সবাই না বুঝলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে আশা করি বুঝিয়ে দেব। হুমায়রা বেগম, প্রমি মিস্ত্রি। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা এটাকে ট্রি স্ট্রাকচার নামে পরিচিত। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচার মূলত ওয়েবসাইটের পেজগুলো যখন শাখা প্রশাখা আকারে সাজানো থাকে তখন তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। এ ধরনের কাঠামোতে 4টি অংশ বা সেকশন থাকে। আবার একটু বলি, যখন ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখা আকারে সাজানো থাকে তখন তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। এ ধরনের কাঠামোতে 4টি অংশ বা সেকশন থাকে, যথা হোম পেজ, মেন সেকশন বা মেন পেজ, সাবসেকশন বা পেজ এবং কন্টেন্ট পেজ। মূলত এভাবে সাজানো থাকে। হোম পেজের সাথে মেন সেকশনের পেজগুলো লিঙ্ক থাকে। মেন সেকশনের পেজগুলোর সাথে পর্যায়ক্রমে সাবসেকশন এবং কন্টেন্ট পেজগুলো লিঙ্ক থাকে। আবার একটু দেখো যে হোম পেজের সাথে মেন সেকশনের পেজগুলো লিঙ্ক থাকে, মেন সেকশনের পেজগুলোর সাথে পর্যায়ক্রমে সাবসেকশন এবং কন্টেন্ট পেজগুলো লিঙ্ক থাকে। হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারে হোম পেজ থেকে ভিজিটারগণ বুঝতে পারে কোন মেন সেকশনের লিঙ্ক অনুযায়ী কন্টেন্ট পেজে গেলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের কন্টেন্ট পেজগুলো সুনির্দিষ্ট তথ্য বিস্তারিতভাবে দেওয়া থাকে। মূলত ধরে নাও যে ন্যাশনাল কলেজের ওয়েব পেজ বা ওয়েবসাইট, এখানে তুমি প্রথমেই ঢুকলে ন্যাশনাল কলেজের ওয়েব পেজে, এরপর 3টি শাখা, একটি মানবিক শাখা, একটি ব্যবসায় শিক্ষা শাখা আর একটি বিজ্ঞান শাখা।
অর্থাৎ তোমার যদি বিজ্ঞান শাখা প্রয়োজন হয়, তোমার কিন্তু মানবিক শাখায় ভিজিট করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে এভাবে মূলত যাওয়া হয়। আমরা একটি গঠন স্ট্রাকচার দেখেছি। ধরে নিলাম মেইন পেজ এখানে রয়েছে ন্যাশনাল কলেজ, এটা রয়েছে হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, সায়েন্স। এরপর রয়েছে ধরলাম হিউম্যানিটিস গার্লস, হিউম্যানিটিস বয়েজ, বিজনেস স্টাডিজ গার্লস, বিজনেস স্টাডিজ বয়েজ, তারপর সায়েন্স গার্লস, সায়েন্স বয়েজ। অর্থাৎ এভাবে ভাগ করা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, যদি তোমার এই বিজ্ঞান শাখা অর্থাৎ পেজ 1 প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমার পেজ 3তে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আবার যদি তোমার পেজ 2 দরকার হয়, তাহলে পেজ 1 এবং পেজ 3তে যাওয়ার প্রয়োজন নেই। এই ধরনের ওয়েবসাইটে সাধারণত স্ট্রাকচারগুলোতে একটু জটিল হলেও সময়টা লিনিয়ার স্ট্রাকচারের চেয়ে কম লাগে। অর্থাৎ লিনিয়ার কাঠামোর চেয়ে সময়টা একটু কম লাগে ব্রাউজিংয়ের ক্ষেত্রে। তবে এখানে এর গঠন কাঠামোটা লিনিয়ার স্ট্রাকচারের চেয়ে তুলনামূলক জটিল। এটা আমরা দেখতেই পেয়েছি যে ওখানে যেরকম ধারাবাহিকভাবে ছিল, এখানে কিন্তু ধারাবাহিকতা নেই। নেটওয়ার্ক স্ট্রাকচার, অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচারে ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ একে অন্যের সাথে লিঙ্ক করা থাকে। অর্থাৎ এটা একটু ভিন্ন রকম, যে তুমি যে কোনো পেজ থেকে সরাসরি তুমি যে কোনো পেজে চলে যেতে পারবে। এক্ষেত্রে প্রত্যেকটি পেজ অন্যান্য পেজের সাথে লিঙ্ক বিশিষ্ট একটি কমন মেনু থাকে, ফলে ওয়েবসাইটের ভিজিটারগণ যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সহজে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, একটু বুঝো, নেটওয়ার্ক স্ট্রাকচার, নেটওয়ার্ক বা এটাকে লিঙ্কিং নামেও পরিচিত বা লিঙ্কড স্ট্রাকচার নামেও পরিচিত। মূলত এই ধরনের যখন ওয়েবসাইটের পেজগুলো প্রত্যেকটির সাথে সরাসরি যুক্ত থাকে এবং যে কোনো পেজ থেকে যে কোনো পেজে ব্রাউজিং করা যায়, ভিজিট করা যায়, তখন মূলত তাকে নেটওয়ার্ক স্ট্রাকচার বলে। এক্ষেত্রে এই যে বলেছি আমি যে প্রত্যেকটি পেজে অন্যান্য পেজের সাথে লিঙ্ক বিশিষ্ট একটি কমন মেনু থাকে, ফলে ওয়েবসাইটের ভিজিটারগণ যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সহজে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটি নেটওয়ার্ক বা লিঙ্কিং কাঠামো তোমাদেরকে দেখিয়েছি। তোমরা খেয়াল করে দেখো, এই ধরো একটা পেজ রয়েছে, তুমি যদি চাও যে এই পেজ থেকে এই পেজে যাবে, তাহলে কিন্তু তুমি সরাসরি এই পেজে চলে যেতে পারো। এর আগে আমরা লিনিয়ার কাঠামোতে দেখেছি যে যখন আমি একটি পেজ থেকে অপর একটি পেজ যাই, হয়তো ধারাবাহিকভাবে যেতে হয় বা শাখা প্রশাখা আকারে যেতে চাই, কিন্তু নেটওয়ার্ক অর্গানাইজেশনে আমি দেখেছি যে সরাসরি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে চলে যাওয়া যায়। এই পেজের তাহলে সুবিধাটা হচ্ছে যে সময় অনেকটা কম লাগে, ব্রাউজিং টাইম। কারণ কি, আমি সহজেই কি ব্রাউজ করতে পারতেছি, যে কোনো পেজ থেকে আমি যে কোনো পেজে যেতে পারতেছি। এরপরে আমার টাইম বেঁচে গেল। কিন্তু এই পেজের গঠন স্ট্রাকচারটা তোমরা দেখিয়ে বুঝতে পেরেছো যে কিছুটা জটিল, কারণ প্রত্যেকটি পেজের সাথে প্রত্যেকটি পেজকে লিঙ্ক করে দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নেটওয়ার্ক স্ট্রাকচারের সুবিধা অসুবিধা এই চিত্র দেখে অনেকটাই বুঝতে পেরেছো। অর্থাৎ এটা সবচেয়ে কম টাইম লাগে ব্রাউজিং করতে বা ভিজিট করতে, তবে তৈরি করতে অর্থাৎ লিঙ্ক দিতে একটু সময়টা বেশি লাগে, তুলনামূলক অন্যান্য ওয়েবসাইটের চেয়ে জটিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। কম্বিনেশন কাঠামোটা হচ্ছে মূলত একাধিক কাঠামো। আমরা যে তিনটি কাঠামো দেখে আসলাম, ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, অর্থাৎ লিঙ্কিং কাঠামো, এরকম একাধিক কাঠামোর সমন্বয়ে অর্থাৎ একের অধিক কাঠামোর সমন্বয়ে যেই কাঠামোটা তৈরি হয় সেটাকেই মূলত কম্বিনেশন কাঠামো বা হাইব্রিড কাঠামো বলে। একাধিক কাঠামোর সমন্বয়ে যে কাঠামো তৈরি হয় তাকে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি ছোট্ট একটি তোমাদের চিত্র দিয়েছি, তোমরা এদিকে যদি তাকিয়ে দেখো যে এখানে রয়েছে তোমাদের একটি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো এবং এর সাথে যুক্ত হয়েছে একটি ট্রি কাঠামো। অর্থাৎ তাহলে এই কাঠামোটা হবে
হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। মূলত এই কাঠামো বড় বড় ওয়েবসাইট, বড় বড় কোম্পানির যখন ওয়েব পেজ তৈরি করা হয় বা ওয়েবসাইট তৈরি করা হয় তখন মূলত এটি ব্যবহার করা হয়, কিন্তু এটির তৈরি খরচটা তুলনামূলক কিছুটা বেশি হলেও এখানে অনেক সুবিধা পাওয়া যায়, অর্থাৎ প্রায় সকল সাইটের সুবিধাগুলোই পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আশা রাখি আমাদের সকলের জন্য তোমরা দোয়া করবে। আমি আগামীকালকে হয়তো তোমাদের আবার ক্লাস নিব, পরপর 2-3টি ক্লাস দেব, কারণ আমি চাচ্ছি এই চ্যাপ্টারটা দ্রুত আগানোর জন্য। তাহলে আগামীকাল 10টা 10-এ যদি সুস্থ থাকি দেখা হবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে।